দর্শক, নমিনেশন জমা দেওয়ার নির্বাচনে আজকে শেষ দিন তখন প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বিভিন্ন দলের, বিশেষ করে বড় দলগুলোর প্রস্তুতিতে যে ধরনের অবস্থা দেখা যাচ্ছে, তাতে মনে হতেই পারে যে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য তাদের সময় প্রয়োজন আরও। বিশেষ করে এই সময়ে ৩-৪টা জোট হচ্ছে। ৩-৪টা জোটের শেষ মুহূর্তের কার্যক্রমগুলো এখনও একেবারে খোলাসা নয়, পরিপূর্ণভাবে নয়। মাহমুদুর রহমান মান্নার মামলা উচ্চ আদালতে ঝুলছে। আজকে আবার শুনানির ডেট। ঋণখেলাপি হিসেবে তিনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না। তিনি যেহেতু বিএনপি জোটে রয়েছে, বিএনপি জোটের শরিক দলগুলোর মধ্যে এখনও পরিপূর্ণভাবে আসন ভাগাভাগির কাজটা শেষ হয়নি। বিএনপি এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত ৩০০ আসনের যে তালিকা, অর্থাৎ শরিক দল সহ ৩০০ আসনের যে তালিকা, সেই তালিকাগুলো একেবারে জনসম্মুখে প্রকাশ করেনি। জামাতের পক্ষ থেকে, জামাতের যে ১০ দল হয়েছে, সেই ১০ দলে কে কত আসনে নমিনেশন পেপার জমা দিচ্ছে, কারা কতটা পাচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। গত রাত পর্যন্ত ওদিকে জাতীয় পার্টি থেকে ভেঙে আসা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ২০ দলীয় যে জোট, সেই জোটও এখন পর্যন্ত ৩০০ আসনে মনোনয়ন ঘোষণা করতে পারেনি। জাতীয় পার্টি লাঙ্গল, তারা মাত্র ২৪৩টি আসনে মনোনয়নপত্র প্রার্থী ঘোষণা করতে পেরেছে। সব জোটেই এবং সব দলেই, প্রায় সব দলেই এক ধরনের প্রস্তুতির খামতি আমরা লক্ষ্য করছি। প্রস্তুতির খামতি যখন লক্ষ্য করছি, তখন প্রশ্ন আসছে, তফসিলে কি পরিবর্তন আসছে? তফসিল কি পরিবর্তিত হবে? নমিনেশন পেপার সাবমিট করার ডেট কি ১-২ দিন বাড়ানো হবে? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে যে সেটা করার বাস্তবতা আছে কিনা, কোন প্রেক্ষিতে এই কথাগুলো বলছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিভিন্ন দলের প্রস্তুতির খামতির কারণে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে এসে আজকে দিন শেষে এরকম একটা ঘোষণা কি দেবেন যে নির্বাচনের তফসিলে আরেক দফা পরিবর্তন আনা হলো এবং মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ১ দিন কিংবা ২ দিন বাড়ানো হলো। সেরকমটি ঘোষণা আসতে চলেছে আজকে দিনের শেষে কিংবা দিনের কোনো একটা সময়। প্রসঙ্গটা কেন আসছে? প্রসঙ্গটা খুবই পরিষ্কার। গতকালকে রাতে জামাতের সঙ্গে আরও ২ দল যোগ হচ্ছে, এনসিপি এবং এলডিপি, এটা ঘোষণা করা হয়েছে। তারা হয়েছে ১০ দল। ১০ দলের কোন দল কতটা আসন পাবে, কোন দলকে কতটা আসন দেয়া হচ্ছে, এটার কোনো পরিষ্কার সিনারিও গণমাধ্যমে আসেনি। গণমাধ্যম এখন পর্যন্ত বলেনি। উড়ো ভাষায় আমরা শুনছি যে এনসিপি ৩০ আসন, ইসলামী আন্দোলন চরমনাই-পীর তারা ৩৫ আসন, এই দুটো উড়ো ভাষায় শোনা যাচ্ছে। কিন্তু বাকি যে ৮টা দল, জামাত কতটা আসনে নির্বাচন করছে, কোন কোন আসনে নির্বাচন করছে, এলডিপিকে কতটা দেয়া হলো, মামুনুল হকের দলকে কতটা দেয়া হলো, এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার না। এই ব্যাপারগুলো যখন ক্লিয়ার না, তখন তাদের জোটের একটা আভাস আমরা পেয়েছি। সেই আভাসটা কি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18-তে যার নির্বাচন করার কথা ছিল এনসিপি থেকে, তার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। তিনি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন। এখন ঢাকা 18-তে তাকে রাখা হচ্ছে না। তার মানে এরকম পরিবর্তন আরও অনেক জায়গায় হয়েছে কিংবা হচ্ছে। সেগুলো কি চূড়ান্ত পর্যায়ে গেছে? চূড়ান্ত পর্যায়ে যদি যেত, তাহলে গণমাধ্যমে সেই রিপোর্টগুলো আসতো। অর্থাৎ এই জোটে এখন পর্যন্ত অসম্পূর্ণতা রয়ে গেছে, যেগুলো তাদের পরিপূর্ণ অবস্থায় যাওয়ার জন্য নিশ্চিত করেই সময় প্রয়োজন। হয়তোবা, আমি হয়তোবা বলছি, কারণ তাদের দলের খবর তো আমার জানার কথা নয়। আবার বিএনপি জোটের যদি কথা বলা হয়, এই জোটটাই সব থেকে বড় জোট। বিএনপি জোটের এখন পর্যন্ত ৩০০ আসনের যে প্রার্থীর যে সমাধান, সেই সমাধানটা কিন্তু আমরা পাইনি। গতকালকে পর্যন্ত বিএনপি তাদের নিজেদের প্রার্থী পরিবর্তন করে গেছে। এর আগে আমরা একদিন আগে জানিয়েছিলাম যে বিএনপি ৮টি আসনে পরিবর্তন করেছে তাদের প্রার্থী। গতকালকেও আমরা ১-২টি আসনে পরিবর্তনের ব্যাপার লক্ষ্য করেছি। এই পরিবর্তনগুলো কিন্তু চলছে। আবার ঢাকা ১৭ আসনে শেষ
মুহূর্তে এসে গতকালকে ঢাকা 17 আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেখানে আন্দালিব রহমান পার্থ তার নির্বাচন করার কথা ছিল, তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি তাকে নির্বাচন করতে দেওয়ার কথা ভোলা 1 আসনে, কিন্তু ভোলা 1 আসনে আগে থেকেই বিএনপির প্রার্থী নির্ধারিত, তাকে কি বসিয়ে দেওয়া হবে? তিনি কি সেটা মানবেন? তিনি মানলে কিভাবে মানবেন? এই ব্যাপারটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা 13 আসনে বিএনপি থেকে জানানো হয়েছিল যে ববি হাজ্জাজ তার দল এনডিএম দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করবেন, কিন্তু গতকালকে রাত পর্যন্ত আমরা এরকম কোনো খবর শুনিনি যে ববি হাজ্জাজ এনডিএম বিলুপ্ত করেছেন, বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। সুতরাং সেখানেও একটা সংকট রয়েছে। গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। ওদিকে ঝিনাইদহের সংকট কিন্তু এখনও কাটেনি, ঝিনাইদহ 4 আসনে। রাশেদ প্রথমে ঝিনাইদহ 2 আসনে নির্বাচন করতে চেয়েছেন, কিন্তু পরবর্তীতে তাকে ঝিনাইদহ 4 আসনে দেওয়া হয়েছে। নুরুল হক নূর যে পটুয়াখালী 3 আসনে নির্বাচন করবেন, সেটা নিয়েও বিএনপির সংকট কাটেনি। এখন পর্যন্ত বিএনপির জোটের 300 আসনের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আমরা পাইনি। প্রথমে তারা 272 আসনে মনোনয়ন দিয়েছিল, এর মাঝে 8-10টি আসনে তারা পরিবর্তন করেছে। বাকি 28টি আসনের মধ্যে 28টিই সবাইকে দেয়া হয়েছে কিনা এরকম ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট গণমাধ্যমে আসেনি। তার মানে এই জোটেরও প্রস্তুতিতে একটা বড় খামতি রয়েছে এবং তাদেরও সময় প্রয়োজন হতে পারে। আবার ওইদিকে জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসা আনিসুল ইসলাম মাহমুদ, তাদের যে জোট, তারা মাত্র 150 মতো আসনে তাদের প্রার্থী ঘোষণা করতে পেরেছে, 300 আসনে প্রার্থী ঘোষণা করতেই পারেনি। জাতীয় পার্টি এখন পর্যন্ত 243 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, বাকি যে 57 আসন, সেই 57 আসনে তাদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি গত রাত পর্যন্ত। গত রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। তার মানে নতুন আরেকটা কথা বলেছেন যে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনী সমঝোতার ব্যাপার। এই অনেকগুলো ব্যাপার, আবার বাম মোর্চাগুলোর পক্ষ থেকে একটা জোট হওয়ার কথা, সেই জোটটাও এখন পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল গণমাধ্যমে কোনো খবর নেই যে তারাও তাদের প্রার্থীগুলো ফাইনাল করেছে কিংবা নমিনেশন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আবার বহু জায়গায় স্বতন্ত্র নির্বাচনের জন্য শেষ মুহূর্তে, যদিও স্বতন্ত্রের কথা নির্বাচন কমিশন ভাববে না, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করতে হলে যেমন মাহফুজ আলম তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন বলে গত রাতে খবর পাওয়া গেছে, একটি গণমাধ্যম নিশ্চিত করেছে। যদিও লক্ষ্মীপুর 1 আসনে, একই আসনে তার ভাই আবার এনসিপির মনোনয়ন নিয়েছেন। সুতরাং সব দিক থেকেই একটা সংকট তৈরি হয়েছে। গতকালকে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচন করবেন। মানে শেষ মুহূর্তে এসে অনেক কিছুই তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত দল এবং জোটগুলোর পক্ষ থেকে নির্বাচনের প্রার্থীর ফুল অ্যান্ড ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট আমরা পাইনি। যেহেতু পাইনি, সেহেতু মনে হতেই পারে যে এই দলগুলোর এবং এই জোটগুলোর সময় প্রয়োজন। সেই ক্ষেত্রে আজকে হতে পারে নির্বাচন কমিশনকে অনুরোধ করার। এরই মাঝে এনসিপির পক্ষ থেকে এরকম বক্তব্য আমরা শুনেছি যে নির্বাচনের তফসিলে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তারা, কিন্তু তফসিলের কোন বিষয়ে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সেটা আমরা নিশ্চিত নই। সেখানে সময় বাড়ানোর ব্যাপার আছে কিনা সেটা নিশ্চিত নয়। যেহেতু একটা দলের পক্ষ থেকে তফসিলে পরিবর্তনের দাবি জানানো হয়েছে, আমার মনে হয় যে বিএনপি কিংবা জামাত জোট, এই জোট থেকে যদি নির্বাচন কমিশনকে বলা হয় যে তফসিলে পরিবর্তন করতে হবে, নমিনেশন জমা দেওয়ার তারিখ 1 দিন 2 দিন বাড়াতে হবে, তাহলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সেই কাজটা করতেও পারে বিশেষ বিবেচনায়। সবগুলো দলের কর্মকাণ্ড দেখে আমার কেন যেন মনে হচ্ছে যে সেরকম দিকেই যেতে পারে পরিস্থিতি। আজকে নমিনেশন পেপার সাবমিট করা, জোটের সমস্ত কর্মকাণ্ড শেষ করে একদিনের মধ্যে এত কর্মযজ্ঞ শেষ করা আমার মনে হয় দলগুলোর জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে যখন তারা জোটবদ্ধ নির্বাচন করতে চাইছে। দর্শক, আপনার কি মনে হয়? নির্বাচনের যে হাওয়া আপনার গায়ে লাগছে,
কিংবা মিডিয়াতে যে ধরনের খবর পাচ্ছেন, যতটুকু খবর পাচ্ছেন, সেই খবরগুলো কি যথেষ্ট মনে হচ্ছে আপনাদেরকে? নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে এসে যতটা উত্তাপ ছড়ানোর কথা ছিল নির্বাচনের, যতটা উৎসবমুখর হওয়ার কথা ছিল নির্বাচনের, যতটা ব্যস্ত হয়ে পড়ার কথা ছিল দলগুলোর এবং জোটগুলোর, ততটা কি আমরা দেখতে পাচ্ছি? আমার মনে হয় যে সেখানে অনেক বেশি ঘাটতি দেখা যাচ্ছে। সেই কারণেই মাথায় ব্যাপারটা আসতেই পারে এবং এই বাস্তবতাটা তৈরি হতেই পারে যে নির্বাচনের তফসিলটা পরিবর্তন করা জরুরি। এই কথা যখন বলছি, তখন ঢাকায় আবার শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে আন্দোলনটা কিন্তু আবার ফুঁসে উঠছে, আন্দোলনটা বাড়ছে। এর মাঝে গত রাতে আবার 4 দফা নতুন আলটিমেটাম দেওয়া হয়েছে। সেখানে ভারতীয় যারা বাংলাদেশে চাকরি করছে তাদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করার দাবি জানানো হয়েছে। তার মানে হচ্ছে যে ভারতকে উত্তপ্ত করার আবার আরেকটা প্রচেষ্টা হচ্ছে। শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটাও আবার নির্বাচনে প্রভাব ফেলে কিনা, যখন কিনা সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো বরদাস্ত করা হবে না, কিন্তু তফসিল ঘোষণার পরদিনই দুঃখজনকভাবে শরীফ ওসমান হাদির এই ঘটনাটা ঘটল। এরপরে রাজনীতি অস্থির হয়ে পড়ল, দেশ অস্থির হলো। তারপরে 18 তারিখে মৃত্যুর পরে যা ঘটল ঢাকায়, সেটা তো আমরা সবাই জানি। এর ফলশ্রুতিতে অনেক কিছু আমরা দেখলাম। সরকার দেশে এবং দেশের বাইরে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল তাদেরকে গত 16 মাস ধরে টলারেটের মধ্যে রেখেছিল, সহ্যের মধ্যে রেখেছিল, কিন্তু এই ঘটনার পরে সরকারও তার সহ্যের সীমা অতিক্রম করায় সেই ব্যাপারেও ব্যবস্থা নিয়েছে। অনেকের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রত্যাশা করব যে সব কিছু সুস্থ থাকুক, সুস্থভাবেই শান্তভাবেই নির্বাচনের বৈতরণীটা আমরা পার হই, কিন্তু কোনো দিক থেকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে এই ব্যাপারটা যেন উত্তপ্ত না হয়, সেই ব্যাপারে বোধহয় সব পক্ষেরই সজাগ থাকতে হবে। সেটা দেশীয় কোনো চাপ হোক কিংবা বিদেশি কোনো ব্যাপার হোক, সব পক্ষের সচেতন থাকাটা খুব জরুরি, যেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা কোনোভাবেই কেউ ভণ্ডুল করার চেষ্টা করতে না পারে। দর্শক, আপনার এই ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।